পুলিশ ফাইল। আমরা কোনো কথা শুনতে চাই না, বার করে দিন রণজয়কে। তোমরা ভেবেছোটা কি যা ইচ্ছে তাই করবে? হ্যাঁ হ্যাঁ, রণজয়কে বের করুন, বের করুন। না না, শুনুন শুনুন, আপনারা আমার কথাটা শুনুন। রণজয় কোনো অন্যায় করেনি, এটা তো ওর নিজের ব্যাপার, আপনারা কেন? আরে বাবা সরো তো। দেখুন, এটা আপনাদের মহিলা সমিতির কোনো ব্যাপারই না। কার ব্যাপার সেটা আমরা বুঝিয়ে দেবো, একবার বার তো করুন ওকে। বের করবো মানে? এটা জুলুম নাকি? অনেক বাতিল মেরেছো, ভালোই ভালো ছেলেকে বের করুন, আমরা কিন্তু এবার হামলা করবো। হামলা করবেন মানে? আমি পুলিশ ডাকবো। আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা অনেক আগেই পুলিশকে খবর দিয়ে এসেছি, ওরা আসলো বলে। পুলিশ? আপনারা পুলিশ ডেকেছেন কেন? কেন আবার? রণজয়কে অ্যারেস্ট করবে সেই জন্য। কেন? রণকে ধরবে কেন? রণ কি করেছে সেটা বোঝার ক্ষমতা থাকলে ছেলেকে শিক্ষাই দিতেন না। খবরদার বলছি, মুখ সামলে কথা বলুন। আপনি ছেলেকে সামলেছেন, আমাদের মুখ সামলাতে বলছেন? আপনি রাঘব রায়, আপনার ছেলে রণজয় রায়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে কোনো অন্যায় করে। সেটা আদালত বিচার করবে। শোনো, তোমরা ঘরগুলো ভালো করে সার্চ করো, রণজয়কে যেখান থেকে পারবে খুঁজে বার করো, ঠিক আছে? ওকে স্যার। এটা তো নিজের ইচ্ছের ব্যাপার, এর মধ্যে কোনো জোর করাতে ব্যাপার নেই। এই জন্য থানায় ধরে নেই। রাঘববাবু, আমরা যেটা করছি সেটা কিন্তু আইন মেনেই করছি। ভালো হয় আপনি আপনার উকিলের সঙ্গে কথা বলুন। না না, আমার রণকে নিয়ে যাবেন না, আমার রণ কিছু করেনি, আমার রণকে নিয়ে যাবেন না। অনেক তো ভালো ভালো কাজ করেছে, এবার বাকি ভালো কাজগুলো সময় বুঝে করবে। বিশ্বাস করুন, আমার রণ কিচ্ছু করেনি, আপনারা ভুল শুনেছেন। আমার রণকে নিয়ে যাবেন না প্লিজ। আপনার মা তো দেখছি আপনাকে ছাড়তেই চাইছে না। রূপা, রণ কিছু করেনি, আমার রণকে নিয়ে যাবেন না। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। শুনুন, ভদ্রভাবে থানায় যাবেন নাকি অন্য ব্যবস্থা নেবেন? যাচ্ছি। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আবার ঠিক ফিরে আসবো। আমার রণকে নিয়ে চলে গেল, তুমি কিচ্ছু বললে না। মহিলা সমিতির সাথে উত্তেজিত জনতা চড়াও হয়েছিল বনগাঁ থানা এলাকার বাবুপাড়ার বাসিন্দা ও এক নামী বস্ত্র প্রতিষ্ঠানের মালিক রাঘব রায়ের বাড়িতে। তাদের দাবি, রাঘবের ছেলে রণজয়কে তাদের হাতে তুলে দিতে হবে। রাঘব এবং তার স্ত্রী মালতী তাদের বোঝানোর চেষ্টা করে যে রণজয় কোনো দোষ করেনি, কিন্তু ভিড় তা মানতে নারাজ। আর এই বাগবিতণ্ডার মধ্যেই পুলিশ চলে আসে আর রণজয়কে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু কেন কেন এক সম্ভ্রান্ত বস্ত্র বিপণীর মালিকের ছেলেকে অ্যারেস্ট করলো পুলিশ? রণজয়ের নামে তো কোনোদিনও তেমন কিছু শুনতে পাওয়া যায়নি। তাহলে দেখব, তবে তার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর, প্রায় 10 বছর, যখন রণজয় ছিল মাত্র 18 বছরের এক তরুণ। আসুন দেখি। এবার রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাবে আমাদের সকলের খুব প্রিয় মিত্রা বোস। ঘরেতে ভ্রমরের বনিয়ে, ঘরেতে ভ্রমরের বনিয়ে, আমারে তার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমরের গুনগুনিয়ে, ঘরেতে
ঘরেতে ভ্রমরের গুনগুনিয়ে। বলছি শোনো না, আমার বন্ধু তোমার বান্ধবীর সাথে একটু আলাপ করতে চাই, পারবে তো? শোন না, তোর সাথে একদম দেখা করতে এসেছি, তোকে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই। আজ কিন্তু তুমি গানটা খুব ভালো গাই। থ্যাংক ইউ। শোন না, বলছি আমার ওই অনুষ্ঠানের ওদিকে কিছু কাজ বাকি আছে, আমি যাই। আমি সঠিক সময় ঠিক কথাটা বলতে কেন পারি না বলতো? ভাই আজকে পারলি না, পরের দিন ঠিক পারবি। আরে ভাই এত চটপট করছিস কেন? এখন স্কুল ছুটি হয়নি। দাঁড়া, এক্ষুনি ছুটি হয়ে যাবে, ওরা এক্ষুনি বেরোবে। ও তারপর তুই গিয়ে সোজা প্রপোজটা করে ফেলবি, তাই না? মানে সে তো করবোই। তা কি বলবি? কি বলবো? সোজা গিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি। ও তাহলে গিয়ে বলেই দে। বলবোই তো, দেখলি না আলাপ করলাম সেদিন। তুমি আলাপ করলে না ওই কীর্তিকে দিয়ে বলে আলাপ করালাম বলেই কথাটা বলতে পারলে চাদু। আলাপ হওয়ার পর আমি বললাম তোমার গান খুব ভালো লেগেছে। ও থ্যাংক ইউ বললো। ব্যাস তাহলে তো হয়েই গেল। এবার গিয়ে আস্তে করে প্রপোজটা করে ফেলি। ওই দেখ স্কুল ছুটি হয়ে গেছে। আরে যা। কি হয় না? এ ভাই তুই ওকে প্রপোজ করবি আর ওখানে আমি গিয়ে কি করবো? আজ না, অন্যদিন হবে। ওই দেখ মেয়েটা বেরিয়েই গেল। আচ্ছা তোর দ্বারা কিচ্ছু হবে না। রজত দাঁড়াও। যাই বল, রণদা কিন্তু তোর প্রেমে পড়ে গেছে। কিভাবে তাকিয়ে থাকে দেখিস না? ঠিক গরুর মতো। রোজ ছুটি হলে দেখি ঠিক বাইরে দাঁড়িয়ে আছে হা করে তাকিয়ে। ওই পর্যন্তই, ম্যাক্সিমাম 2 পা এগোবে, ব্যাস আর কিচ্ছু না। কিছু কথা বললে অন্তত বুঝতে পারতাম যে কি চাই। ওরা তো একটা জিনিসই চায়, কিন্তু সেটা চাইবারও সাহস নেই। চাইলেই যেন আমি দিচ্ছি। কিন্তু এই বোকা বোকা প্রেমটা আমার কাছে জানিস খুব ভালোই লাগে। কেউ আমাকে যদি এইভাবে প্রপোজ করে আমি তো একেবারে হ্যাঁই বলে দেবো। এই তোর কথা আসছে কোথা থেকে? দাঁড়িয়ে তো থাকে আমার জন্য। তো শিওর হচ্ছিস কি করে? আমার বয়স আমার জন্য তো দাঁড়াতে পারে। মোটেও না। দেখলি না সেদিন রবীন্দ্র জয়ন্তীর দিন কিভাবে চেঁচে এসে আলাপ করলো, কত প্রশংসা করলো। তাতে লাভ কি? তোর তো ইচ্ছেই নেই। তাহলে বল, তৃপ্তি তো মুখেই আছে। মার খাবি কিন্তু, একদম ওদিকে না। রণদা আমার জন্যই আসে, আমি জানি। এসে লাভটা কি বলতো? কিছু যদি নাই বলতে পারে তাতে কি আছে? মিত্রার যে অবস্থা দেখছি ওই না ডেকে বলে দেয়। বয়েই গেছে, আমি কেন বলতে যাব? ঠিক আছে তুই বলিস না, আমি বলে দেবো। মানে কি বলবি? রণদা তুমি ওর পিছনে যেও না, মিত্রা তোমাকে ভালোবাসে না। আমি তোমার জন্য আছি প্রিয়। তুমি চলো আমরা দুজনে গিয়ে প্রেম করি। তবে রে পালিয়ে পার পাবি না। স্কুলে দেখা হোক, তারপর তোদের মজা দেখাবো আমি। আরে ভাই একটু আস্তে দৌড়ো, এখন অনেক টাইম আছে। সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। স্কুল ছুটি হয়ে গেলে বেরিয়ে যাবে। ভাই চল। আরে ভাই
সময় এসে পৌঁছলাম বল? হ্যাঁ, এসে তো পৌঁছেছিস, কিন্তু ভাই আজ অন্তত প্রপোজটা করিস ভাই। আচ্ছা ঠিক আছে, আজই প্রপোজ করবো। তাহলে যাই ভাই, প্রপোজ তো করবি, দাঁড়িয়ে আছিস কেন? যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। শোন না, তুইও চল না ভাই আমার সাথে। ভাই তোর দ্বারা কিচ্ছু হবে না, আমি চললাম ভাই। রজত রজত, যাস না যাস না, আমি যাচ্ছি যাচ্ছি। আরে তুই আয় না। আচ্ছা তুই যা, আমি পেছন পেছনে যাচ্ছি, যা। আচ্ছা ঠিক আছে। আরে মিতা, কেমন আছো? ভালো, তুমি? আচ্ছা, তোমাদের স্কুল ছুটি হলো নাকি? না না, স্কুল তো চলছে, আমরা তো 5 থেকে দাঁড়িয়ে এলাম। না না, মানে স্কুল তো ছুটি হয়ে গেছে। ইস, তাহলে আমরা শুধু শুধু পার্টি টপকালাম না মিত্রা। এই যাবি? কেন শুধু শুধু আমার বন্ধুটা পেছনে লাগছে বলো তো? সব বাবা, পেছনের কথায় লাগলাম। না না, ঠিক আছে। কিছু বলবে রণদা? হ্যাঁ, মানে একটা তো কথা ছিলই। হ্যাঁ বলো। না মানে, না মানে কথাটা কি হলো? আরে বলো। বলছিলাম কি, তুমি তো আমাকে চেনোই। মনে তো হয়। আমি কিন্তু ছেলে খারাপ নই। হ্যাঁ, সেটা তো জানি। তুমিও খুব ভালো মেয়ে। ভুল ধারণা, তেমন একটা কিন্তু নই। না না, তোমায় তোমায় আমার তো খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তাই বলছিলাম কি। কি বলছিলে রণদা? তোমার মানে তোমার তোমার খুব ভালো লাগে। আমার কি ভালো লাগে? না মানে, তুমি নয় আমি, আমাকে খুব ভালোবাসি। ভালো কথা। সত্যি ভালোবাসি। বুঝলাম, নিজেকে ভালোবাসা খুব ভালো। মানে আমি ঠিক তোকে বোঝাতে পারলাম না। ঠিক আছে, কাল আবার চেষ্টা করো। আই পিস্তি। এই তুই প্রপোজ করলি, এই তোর প্রপোজ করার ধরন। সেটাই তো ঠিক বুঝতে পারলাম না ভাই। তোকে দিয়ে কি হবে বলতো ভাই? ভাই আমি তোর মধ্যে আর নেই ভাই, আমি চললাম। রজত ভাই, তুইও এরকম করছিস? ভাল লাগে না। ঘরতরের কি অবস্থা করে রেখেছে, এত বড় মেয়ে হয়ে গেল। কি যে বলো মা, আমি তো বাচ্চা। এই তুই বাচ্চা? শোন, তোর মতো বয়সে না আমাদের সময় অনেকেই বাচ্চার মা হয়ে গেছে, আর তুই? কিন্তু মা, এখন আমাদের সময়। ওই জন্য তো ঝিনিঙ্গিপানা করতে পারছো, আর ওই হয়েছে এক তোমার বাপ। সব দিন তো আমাকে সামলাতে হবে, তাই না? ভক্ত লাগে, সারাদিন কাজ করে আর পারি না। কেমন আছো কাকিমা? এই আরেকজন এলেন, তা কি চাই তোর? আমার ব্যথা তো ভালো হয়েছে। যা চাই সেটা বলে দিলেই হয়, এত ন্যাকামো করার তো কিছু নেই। মানে একটু চা যদি। বুঝেছি, বসুন। এই তুইও তো খাবি? বল, এত জরুরি তলব করলি কেন আমাকে? রণদা ফোন করেছিল, দেখা করতে বলেছে। ও, এই তো খুব আনন্দের কথা। আর তোকে তো দেখে মনে হচ্ছে খুব স্যাড। শোন, বাজে কথা রাখ, বুঝতে পেরেছিস? ও নিশ্চয়ই প্রপোজ করবে, মানে করার চেষ্টা করবে। হাউ রোমান্টিক। আমার তো ভাবলেই কেমন গা শিরশির করছে রে। তোরা ডেটিং এ যাবি? সত্যি এত স্মার্ট ছেলে যে তোর সামনে আসলেই শুধু ভাগা চাকা খেয়ে যায়, প্রপোজটা ঠিক করে করতে পারে না। এবার যদি করে ফেলে? না করে দিবি, তোর তোকে পছন্দই না। আর এত খারাপ ছেলের সঙ্গে কি আর। চুপ কর, আমি সেটা বলেছি? বলিসনি তো, তোর তোকে পছন্দই না। আর পছন্দ যখন না, তখন আর কি।
তবে রে এই লড়াকুর মজা আমি আগে এখন ওটা করতে পারি শয়তানি তাই না? রনো, কোথায় যাচ্ছিস? বাবা আমি একটু বন্ধুদের সঙ্গে বেরোচ্ছি। তোর না সামনে পরীক্ষা? পরীক্ষা তো এখনো 3 মাস দেরি আছে। সারা বছর তো পড়াশোনা করলি না, এখন তো একটু পর। সারাদিন তো বই নিয়ে বসে আছি, আমি মেশিন নাকি? ঠিক আছে আমি আসছি। আচ্ছা শোন শোন শোন, কি এমন জরুরি কাজ? যাবি তো সেই আড্ডা মারতে। বাবা ফিরে এসে শুনলে হয় না, এমনিতেই দেরি হয়ে গেছে। এক কাজ কর, যাওয়ার পথে এই ইলেকট্রিক বিলটা একটু জমা করে দিয়ে যাস না। ভগবান, আমি আমি এসব পারবো না, আমি চলি। কি এমন ভারী কাজ বললাম? এসেছো? মানে আমি এখানেই দাঁড়িয়েছিলাম, মানে আমি একটু আগেই এসেছি। ও হ্যাঁ বলো। বলবো? কি বলবো? তোমার কথা আছে বলেছিলে, আমি কি করে বলবো? ও হ্যাঁ, আমারই তো বলার কথা। মানে আচ্ছা আমরা বসে কথা বলি। বলছিলাম আমার খুব ভালো লাগে। শুধু শুধু ভালো লাগে না, ভালোবাসি। বুঝলাম, মিত্রা, মিত্রা আমি তোমাকে ভালোবাসি। বাপরে, একেবারে রেলগাড়ি চালিয়ে দিলে। তবু বললে যা হোক, আমি তো ভেবেছিলাম বলতেই পারবে না। তাহলে মানে না বললে আমি হ্যাঁ কি করে বলতাম? এইভাবে আদরে ভালোবাসায় কাটতে থাকে রণজয় আর মিত্রার জীবন। এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা বছর। ওদের সম্পর্কের কথা অনেকেই জেনে গেছে। দুজনের বাড়িতেই দুজনের অবাধ যাতায়াত ছিল। মিত্রার বাড়িতে কোনো আপত্তি করেনি, আর রণজয়ের বাড়ি থেকে কিছু না বললেও কোনো বাধা দেওয়া হয়নি। এরই মধ্যে রণজয় তার পড়াশুনো শেষ করে পারিবারিক ব্যবসায় ঢুকে পড়েছে। মিত্রাও সদ্য পড়াশুনো শেষ করে চাকরির চেষ্টা শুরু করেছে। আর ঠিক এই সময় তাদের জীবনে আসে এক নতুন মোড়। কিরকম দেখুন। একদম ঠিক বলেছো বাবা, যত দিন যাচ্ছে তত মার্কেটের অবস্থা খারাপ হচ্ছে। সত্যি কি যে বলবো, বাবাও খুব চিন্তায় আছে। আরে মেয়েটা তো চাকরি খুঁজছে, কিন্তু সেখানে তো অন্য রকমের ঝামেলা। আরে আমি বলি কি, এসব চাকরি বাকরি করার দরকারটাই বা কি আছে? আরে সেই তো বিয়েটাই করতে হবে। আমার কথা কেউ শুনলে তো? আরে বিয়ে তো করবেই, কিন্তু তা বলে চাকরি করবে না। সকলেরই নিজের একটা কিছু থাকা দরকার। হ্যাঁ তুমি কি বলো রণজয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই।
যাকে তুমি যে আমার সঙ্গে সহমত হলে এতে আমি খুব খুশি হয়েছি রণজয়। সেটাই, ওরও তো মতটা জানা দরকার। আরে মিতু, তোর কি হলো? হ্যাঁ মা, আমি রেডি। সাবধানে যাস। বাবা আসছি। হ্যাঁ আয় মায়া, আয় আয় আয়। আর রণজয় সাবধানে যেও। আচ্ছা কাকু, আসছি। ওদের বিয়ের কথাটা পেরেই ফেললাম, বুঝলে? বলি ছাই বেড়েছো, হ্যাঁ? এটা কি কথা বলা বলে? তোমায় দিয়ে না কিছু হবে না জানো, যা করার না সে আমাকেই করতে হবে। ভাবছি মিতু আর রনুর সাথে না বিয়ের ব্যাপারে একটু কথা বলবো। মানে ওরা বিয়েটা নিয়ে কি ভাবছে এটা না বুঝতে পারলে তো আমরা এগোতেও পারছি না। বেশ, তাই করো। শোনো না রনু, বলছিলাম এবার বিয়েটা করে নিলে হয় না? আচ্ছা ঠিক আছে, তুমি চাকরিটা পেয়ে নাও, তারপর ঠিক করে দেবো। আরে এর সঙ্গে চাকরি পাওয়ার কি সম্পর্ক? আগে বাড়িতে কথাটা তো বলে রাখো। আরে বাড়িতে তো নিশ্চয়ই জানে, মানে বোঝে, এতদিন ধরে আমাদের দেখছে, বোঝে না? না তাহলেও। আচ্ছা তুমি কি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? এটা তুমি কি বলছো রনু? তোমাকে বিশ্বাস না করলে এত দূর এগোই? তুমি বাড়ি ফাঁকা পেলেই আমায় ডাকো, আমিও চলে আসি। আজকের মতো আমরা আদর করি। কেন? তোমাকে স্বামী বলে মনে করি বলেই তো, নাকি? আরে আরে কাঁদার কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি কালই বলবো। খুশি? আমি কিন্তু শুধু কথাই বলবো, বিয়ের ব্যাপার কিন্তু পরে। সেটাই তো বলছি, আসলে আমার উপরে চাপ আসছে মায়ের কাছ থেকে। বুঝতে পেরেছি মিতু, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তো তোমায় ভালোবাসি। কি বলো, বাসি না? বাসো। কিরে ভাই, মিত্রার কি খবর? ঠিকই আছে, ও চাকরি বাকরি খুঁজছে। সে কি, বিয়ে করবি না ওকে? করবো, কিন্তু ওর সাথে বিয়ের কি সম্পর্ক? করবি তো করে ফেল, মিত্রার পড়াশোনা শেষ, এদিকে তোদের ব্যবসাটাও তো ঠিকঠাক চলছে। তাছাড়া তোদের রিলেশনটা তো অনেক বছর হয়ে গেল। তো কি অনেক বছর হয়ে গেছে বলে বিয়ে করে নিতে হবে? না তা নয়, কি ব্যাপার বলতো, কিছু হয়েছে নাকি? কি আবার হবে? কিছুই না। একটু বেসুরো লাগছে যেন। কিছু বেসুরো না, সম্পর্ক আছে, বিয়ে করব, শুধু এখন নয়। তাহলে কবে? এই আর মাথা খাস না তো, ওদিকে মিত্রা মাথা খাচ্ছে, এদিকে তুই। দেখ, তুই বিয়ে করবি না সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার, তবে তো বিয়ে নিয়ে তো দ্বিধা কেন সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। কোনো দ্বিধা নয় দেব, আসলে আমি ওকে ভালোবাসি। জানি না রে। দেখ, তোকে একটা কথা বলি, চাপটা কিন্তু ওর বাড়ির দিক থেকেও আসতে পারে। বাবা, একটা কথা ছিল। বল। তুমি মিত্রাকে তো চেনোই। না চিনে উপায় আছে? আমি ওকে বিয়ে করব। ঠিক এই ভয়টাই আমি করছি। বাবা, তুমি তো ওকে মানে ওদেরকে অনেক দিন ধরে চেনো, তাছাড়া আমি ওকে ভালোবাসিস, তাই তো? যত খুশি ভালোবাসতে পারিস, কিন্তু ভালোবাসা আর বিয়ে এক ব্যাপার নয়। কিন্তু বাবা, বিয়ে দুটো মানুষের ব্যাপার নয়, দুটো পরিবারের ব্যাপার। ওদের পরিবার
আমাদের সঙ্গে যুক্ত হওয়ার যোগ্যই নয়। এ কি বলছো বাবা? আমি ওকে কথা দিয়েছি। আমায় জিজ্ঞেস করে দিসনি? এখানে আমার ডিসিশনটাই ফাইনাল। আমার বিয়ে, এখানে আমার কিছু বলার নেই। এটা তো বাবা হতে পারে না। হতেই পারে, কিন্তু তুই যে বাড়িতে থাকিস সেটা আমার, তুই যে ব্যবসাটা করিস সেটাও আমার। সুতরাং ভেবেই দেখ কোনটা করবি। কেন ভাবছিস? একদম ভাবিস না। ওই মিত্রার থেকে অনেক ভালো মেয়ে পাবি তুই, আমি তোর জন্য নিয়ে আসবো। আর একটা কথা ভাব, ওকে সত্যিই তোর যোগ্য? যা হয়েছে, যা করেছিস সব ভুলে যা। ঘুরতে চাইলে ঘুরতেই পারিস, কিন্তু এই বিয়ে আমি দেব না। এটাই আমার শেষ কথা। শুনলি তো সব কথা, কিন্তু এখন কি করি বলতো? হ্যাঁ শুনলাম, কিন্তু কি বলবো সেটাই ভাবছি। দেখ, মিত্রাকে ভালোবাসি সেটা তো ঠিক, কিন্তু বাবার বিরুদ্ধে গিয়ে কাকুকে একবার বোঝানোর চেষ্টা করে, আর তা না হলে কাকিমাকে মা তাহলে হয়েছে। উনি তো আর এক কাঠি, কাকুকে বোঝানোর চেষ্টাই একমাত্র পথ। তা না হলে তো আচ্ছা মিত্রাকে কি বলবো? তো তো আমার ভরসায় তোর সমস্যাটা আমি বুঝতে পারছি, কিন্তু কি সলিউশন দেবো সেটাই বুঝতে পারছি না। তোর মাঝে মাঝে মনে হয় নিকুচি করেছে বাবার, মিত্রাকেই বিয়ে করে নি। মাথা খারাপ করিস না রণ। ধরো তুই কাকুর বিরুদ্ধে কি মিত্রাকে বিয়ে করি, তারপর রাখবি কোথায়, খাওয়াবি কি, সেটা ভেবে দেখেছিস? সেটা ভেবেই তো এখনো চুপ করে বসে আছি। না হলে তো আমি বলি কি, তুই আরেকবার ভাব, কাকুকে আরেকবার বোঝানোর চেষ্টা কর, এছাড়া তো আর কোনো রাস্তা নেই। হ্যাঁ মিত্রা বলো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি রে, কি হচ্ছে রে? আমিও ঠিক জানি না রে, আমি জেনে তোকে জানাচ্ছি। ঠিক আছে, আমি আসছি এখন। কি হয়েছে বললে? বিপদে পড়েছো? আমি তো ছুটতে ছুটতে এসেছি রণ। আমার খুব বিপদ। আরে কি হয়েছে সেটা তো আগে বলো। আগে বলো, তুমি বাড়িতে আমার কথা বলেছো? হ্যাঁ বলেছি, কিন্তু এখন এ কথা কেন? রণ আমি প্রেগনেন্ট। সে কি? তুমি? আমি তোমায় 1000 বার বলেছিলাম তুমি সাবধান হও, তুমি শোনোনি। আমরা তো প্রোটেকশন নিয়ে। নইলে এমন হয়। এখন কি হবে রণ? এখন বাচ্চাটা এলে তো সব গোলমাল হয়ে যাবে। আমি বাচ্চা মানে আমরা এখন বাচ্চা চাই না মিতু। রণ, আমাদের প্রথম সন্তান হোক, আমি এখন বাচ্চা চাই না মিতু। এই ব্যাপারটা সামনে এলে সব গন্ডগোল হয়ে যাবে মিতু। তাহলে মন শক্ত করো মিতু, বাচ্চাটা আমাদের নষ্ট করে ফেলতেই হবে। মিত্রার দুর্ভাগ্য ব্যাপারটা এত চুপচাপ মিটলো না। রণজোর আনা ওষুধ সে খেলো, তাতে তার অ্যাবর্শনও হয়ে গেল, কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হলো নানান শারীরিক সমস্যা। এদিকে রণজয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না সে, কারণ আজকাল রণজয়ের ব্যবহারও বেশ ছাড়া ছাড়া। তাই বাধ্য হয়ে আর কোনো উপায় না দেখে এই পুরো ঘটনাটা তার বাবা মাকে জানালো মিত্রা। পাড়ায় মুখ দেখাবার উপায় রইল না। এটা তুই কি করলি? একটু তো সাবধানে থাকতে পারতিস মা। এখন আর এসব বলে লাভ কি? তাছাড়া এখনো তো কেউ জানে না। জানে না মানে? ডাক্তারবাবুকে যে দেখালাম, ডাক্তারবাবু তো জানলো। আরে তাতে কিছু হবে না। দেখো না, ঠাকুর করে যদি ওদের বিয়েটা হয়ে যায়, দেখবে সব ঠিক হয়ে যাবে।
আরে মিতু, তোর কথা রণ ওর বাড়িতে বলেছিল তো? ও তো আমাকে তাই বললো, কিন্তু কিন্তু কি? কিন্তু বাবা, গত 2 দিন ধরে আমি ওকে ফোন করছি, ফোনটা তুলছে না। কেন? না, এখনই ওর বাবা মার সাথে কথা বলতে হবে। আমার ছেলে আমাকে মিথ্যার কথা বলেছিল বটে, কিন্তু আমি তো তখনই না করে দিয়েছিলাম। এখন মত বদলাবার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কিন্তু সেটা তো রণজয়, মানে রণজয় তো মিথ্যাকে এমনকি আমাদেরকেও তো বলেনি, তাই আমরা ভাবছিলাম। কি ভেবেছি? ভাবছিলাম যে আমরা এবং আপনারা দুটো পরিবারই বহুদিন ধরে ওদের মেলামেশার খবর রাখি, আর রণজয় আমাদের খুব পছন্দের, সেই জন্য আমরা কোনো আপত্তি করিনি। আর আপনারাও যেহেতু কোনো আপত্তি করেননি, তাই ভাবছিলাম যে মিথ্যাকেও আপনারা খুব পছন্দ করেন। পছন্দ ছিল, কিন্তু ছেলের বউ হিসেবে নয়, ছেলের বান্ধবী হিসেবে। আর এখন যা কাণ্ড ঘটিয়েছে তাতে তো সেই পছন্দটুকুই উড়ে গেল। কাণ্ড ঘটিয়েছে মানে? যা করেছে সব আমার মেয়ে একা মিতুই করেছে। আর আপনার ছেলে রণ, সে কি ধোয়া তুলসী পাতা? একদম বাজে কথা বলবেন না। মালতী, দেখুন কার কতখানি দোষ, এই নিয়ে এখন চর্চা করে কোনো লাভ নেই। আপনারা ওদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, সেটা আমরা নাকচ করেছি, অ্যান্ড ডিসিশন ফাইনাল ফিরিয়ে দিয়েছি। এরপর আর তো কোনো কথার প্রশ্নই ওঠে না। এই এত কিছু হওয়ার পরে আপনারা বিয়ে দিতে রাজি হচ্ছেন না? কি হয়েছে? কিছুই হয়নি। আমি তো কিছুই জানি না, কেউ জানে না। আপনারাও যদি জানেন তাহলে ভুলে যান, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে আপনারা পুরো ব্যাপারটা অস্বীকার করছেন? মিত্রার সঙ্গে রণর বিয়ে আমরা দেব না। কারণটা জানতে পারি? কারণ আবার কি? যে মেয়ে বিয়ের আগে পেট বাঁধিয়ে বসে, তার সাথে আমার ছেলের বিয়ে দেব না, মাথা খারাপ নাকি? হ্যাঁ, পেট তো শুধু আমার মেয়ে একাই বাঁধিয়েছে, তাই না? আপনার ছেলে তো কোনো দোষ নেই। কি? মালতী, তুমি চুপ করো। শুনুন গোপাল বাবু, কারণটা বলতে আমি বাধ্য নই, কিন্তু বিয়েটা তো দুটো ছেলে মেয়ের নয়, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। আর সম্পর্ক হয় সমানে সমানে, কিন্তু আমাদের মতো পরিবারের সঙ্গে আপনার মতো পরিবারের সম্পর্ক হওয়া সম্ভব নয়। আশা করি বোঝাতে পেরেছি। রণজয়ের কি একই মত? আমি ওর সঙ্গে কথা বলতে চাই। রণজয়! দাঁড়ান। কেন? রণজয়কে ফসলাবার জন্য? দেখা করার কোনো দরকার নেই। রণর একই মত, ও আমার ছেলে, আমার উত্তরাধিকারী। ও সেটাই করবে যেটা আমি বলবো। আচ্ছা, আপনাদের যদি আর কোনো কথা না থাকে তাহলে আমাদের আরো কাজ আছে, আপনারা দয়া করে আসুন। কাজটা কি আপনি ঠিক করছেন রাঘব বাবু? আমার মেয়ের কথাটা একবার ভাবলেন না? আপাতত আমি আমার ছেলের কথাটাই ভাবছি। আপনাদের আর কোনো কথা না থাকলে দয়া করে আসুন। নমস্কার। কেন যে মুখ খোলো? কথা বলতে যাও না, কেন কথা বলতে যাও? সব এই কলতলার ঝগড়া। বলো। যাক, ফোনটা অ্যাটলিস্ট ধরলে। না না, ধরবো না কেন? শুনলাম তোমার বাবা মা এসেছিলেন, আমি আসলে বাড়ি ছিলাম না। একদম মিথ্যে কথা বলবে না। তুমি সাহস করে। শোনো মিত্রা, তোমাকে মিথ্যে কথা বলার আমার কোনো দরকার নেই। দেখো, বাবা যা বলেছেন শুনেছেন নিশ্চয়ই। আমার কিছু করার নেই, আমাদের বিয়েটা হবে না। আমি তোমায় বিয়ে করতে পারবো না মিতু, আমি নিরুপায়। তুমি এখন এই কথা বলছো এত কিছুর পর, এত কিছু হয়ে যাওয়ার পর? শোনো মিতু, তখন অবস্থা অন্যরকম ছিল, এখন অন্যরকম। সুতরাং কথা বাড়িয়ে লাভ নেই, যা বলার আমি বলে দিয়েছি। তুমি ভালো থেকো মিতু, আমি রাখছি। না না, তোমাদের এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি থানায় যাব, আমি মহিলা সমিতিতে যাব, এর বিহিত আমি করবই।
আমি এমন কিছু করব যাতে রণজয় আমাকে বিয়ে করতে বাধ্য হয়। সবই তো বুঝলাম মিত্রা, কিন্তু তোমার এগুলো অনেক আগেই আমাদেরকে জানানো উচিত। আসলে আমি বুঝতে পারিনি পরিস্থিতি এতটা খারাপ হতে পারে। রণজয় আমায় ভালোবাসে না তা নয়, ওর মা বাবার চাপে পড়ে এমনটা করতে বাধ্য হয়েছে। কিন্তু মিত্রা, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। রণজয় যদি ওর বাবা মার চাপে তোমাকে বিয়ে করতে অস্বীকার করে, তুমি তাহলে কোন দিকে যাবে? আমি বুঝতে পারছি না কি করব। থানায় যাব, কিন্তু আমি চাই না রণজয়ের কোনো ক্ষতি হোক, ওর কোনো বদনাম হোক। কিন্তু রণজয় দা তো আর বাচ্চা নয়, এত বছর ধরে তোদের সম্পর্ক, আর এখন বাবা মার কথায়। তাছাড়া আমাদেরও তো সম্মান আছে, আমরা সমাজে মুখ দেখাবো কি করে? জানাজানি হয়ে গেলে তোরই বা অন্য কোথাও বিয়ে দেবো কি করে? দেখুন গোপাল বাবু, অন্য কোথাও বিয়ে হবে কিনা তার থেকেও বড় কথা, মিত্রার সঙ্গে এই অন্যায় মেনে নেওয়া যায় না। মিত্রা, তোমাকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে, শক্ত হবে। আমি এবং আমাদের এই সংগঠন তোমার পাশে আছি। হ্যাঁ ম্যাডাম, আমিও ভেবেছি একটু জোরালো ব্যবস্থা নিতেই হবে, কিন্তু আমি ঠিক ভরসা পাচ্ছিলাম না। আপনার কথাই ভরসা পেলাম। আমরা তোমার সাথে আছি মিত্রা। দেখুন, আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু আইনের চোখে আপনি অপরাধী, তাই জামিন পাওয়া মুশকিল। তাই আমি বলছি যে একবার মিত্রার সঙ্গে দেখা করেই নিন না। ওর জন্যই তো আমার এখানে আসতে হলো। ঠিকই, কিন্তু এটাও তো ঠিক, মিত্রা রোজ রোজ আপনার সঙ্গে দেখা করতে আসছে, কিন্তু আপনি দেখা করছেন না বলেই ও ফিরে যাচ্ছে। কেন? একবার দেখা করতে ক্ষতি কি? কোথায় ও? বাইরে। আমার নিশ্চয়ই তোমার কাছে ক্ষমা চাইতে হবে। না গো, ক্ষমা তো আমি চাইতে এসেছি। ঠাট্টা করছো? না গো, বিশ্বাস করো, তোমার এই অবস্থার জন্য কিছুটা হলেও তো আমি দায়ী, তাই ক্ষমা চাইছি। কিন্তু এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। আমি জানি তুমি আমায় বিয়ে করতে চাও, কিন্তু তোমার বাবা মা। বুঝতে পেরেছো সেটা? তোমাকে তোমার বাবা মার হাত থেকে বের করে আনার আর ওদেরকে বিয়েতে রাজি করানোর এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমায় ক্ষমা করো। তাহলে এবার কি করবে? তুমি আমায় বিয়ে করলেই তোমার জামিন হয়ে যাবে, তারপর আমি কেস তুলে নেব। আর জানো, তোমার বাবা মা রাজি হয়েছেন, এবার তো তুমি খুশি? খুশি, কিন্তু সেটা তোমার মতো বউ পেয়ে। শুধু মনে রেখো, আমি তোমার সঙ্গে যতই ঝগড়া করি সব মেনে নেবে, না হলে জো হুকুম রানী, নইলে জেল। অবশেষে মিত্রার বুদ্ধি জিতল। আদালতের মধ্যস্থতায় আদালত চত্বরেই বিয়ে হলো ওদের। শর্ত সাপেক্ষ জামিন পেয়ে ছাড়া পেল রণজয়। আমরা আশা করব ওদের বিবাহিত জীবন সুখের হোক, শান্তির হোক, ওরা সবাই ভালো থাকুক। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত্রি 8:30টায় আর দুপুর ঠিক 12:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইলস।